বেটার বাংলাদেশ স্যাক্রামেন্টো ক্যালিফোর্নিয়ার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে আজকে আমি এখানে আমরা ১০ জনকে যে জুলাই যোদ্ধাদের আহতদেরকে যে সামান্য একটু সহযোগিতা দিতে সক্ষম হয়েছি। এইজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা এখানে দূর-দূরান্ত থেকে এসেছেন। আর সবচেয়ে বড় ধন্যবাদ হচ্ছে যারা বিদেশে থেকেও এনাদের কথা ভাবেন। আমরা সবসময় এনাদের পাশে আছি, থাকবো। আমি বেটার বাংলাদেশের যারা কর্ণধার আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে ২,০০০ কর্মক্ষমতা হারানো যে আহত ভাইরা রয়েছেন এবং ৪৩ জনেরও উপরে যারা অন্ধ ভাইরা রয়েছেন দৃষ্টিশক্তি হারানো আর ১৬,০০০ সব মিলিয়ে যে আহত আছেন তাদের কথা ভেবে সেই দূর দূরান্ত থেকে আপনাদের মাধ্যমে আর্থিক সহায়তা বা চিকিৎসা সহায়তার জন্য আপনারা আমাদের সাথে কাজ করছেন এই জন্য অনেক ধন্যবাদ। আর আমি সবাইকেই বলতে চাচ্ছি, অনুরোধ করব যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আমরা যেই ক্রমধারা মানে আহতদের বর্তমান যে শারীরিক অবস্থা, আর্থসামাজিক অবস্থা, এটার উপর আমাদের এক ধরনের গবেষণা সবসময় চলমান থাকে। সো সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা একটা আহতের তার গুরুত্বটা সবচেয়ে বেশি কে আহত এই মুহূর্তে পাওয়ার যোগ্য আর্থসামাজিক সহায়তা সেগুলো আমাদের কাছেই থাকে সেই তথ্যটা। তো আপনারা যারাই অনুদানের জন্য চিন্তা করবেন বা হেল্প করার জন্য চিন্তা করবেন, আপনারা আমাদের শরণাপন্ন হলে আহতরা বঞ্চিত হবে না। আর না হলে কোথাও ডুপ্লিকেশনও হতে পারে, আবার কোথাও হয়তো একজন বঞ্চিত হয়েই থেকে যেতে পারে দিনের পর দিন। আমি ১৯ জুলাই মেরাদিয়া বাজারে আহত হই বিজিবির গুলিতে। তারপর হচ্ছিল যে আমি আমাদের পাশেই এই যে বনশ্রীর পাশে একটা প্রাইভেট হসপিটালে যাই। ওই জায়গায় হচ্ছিল যে খালি স্বাভাবিকভাবে ট্রিটমেন্ট কইরা দেয়। তারপর আমি পঙ্গু হসপিটালে আসি। পঙ্গু হসপিটালে আসার পর আমি ভালো ট্রিটমেন্ট পাই নাই। অনেক পরে যা হচ্ছিল যে আমার অপারেশনের ভিতরে ঢুকানোর পর আমার একটা অপারেশন হয়। হওয়ার পরে আমার পঙ্গু হসপিটাল থেকে বলে যে তুমি হৃদরোগ হসপিটাল যাও, ওই জায়গায় যাওয়ার পরে তোমার আরেকটা অপারেশন হইব। পরে আমি হৃদরোগ হসপিটাল যাই, ওই জায়গায় আমার আরেকটা অপারেশন হয়, ওই জায়গায় আমার একদিন থাকা লাগে। ওই জায়গা থেকে পরে আমার আবার পঙ্গু হসপিটাল পাঠানো হয়। বলছে যে তুমি পঙ্গু হসপিটাল যাও, ডাক্তার তোমাকে যেটা বলে তুমি এইটাই কইরো। ওই জায়গায় যাওয়ার পর হচ্ছিল যে ২-৩ ঘন্টার মতো খোঁজাখুঁজি কইরা একটা ডাক্তার আমার কাছে নিয়ে আসা হয়েছে। আনার পরে ওই ডাক্তার আমার রিপোর্ট দেখে বলতেছে যে আমার পাগাইটা ফালাই দিতে হইব। পরে এটা শোনার পর আমি বা আমার ফ্যামিলির মানুষ সবাই ভাইঙা পড়ছে। পরে ওই জায়গায় আর হচ্ছিল যে আমারে ভর্তি করে নাই বা ওই জায়গায় হচ্ছিল আমার পাকাটার ডিসিশন নেয় নাই আমার ফ্যামিলির মানুষ বা আমিও। পরে ওই জায়গা থেকে বাড়িয়া আমি প্রাইভেট হসপিটালে যাই, ক্রিচেন্ট হসপিটাল। ওই জায়গায় যাওয়ার পর আমারে বলছে যে আশা দিছে যে আমার পা রাখা যাইব, কিন্তু ওরা পরে ভালোভাবে দেইখা বলতেছে যে তোমার পা রাখা যাইব না, তোমার পা কাইটা ফালাই দিতে হইব। তোমার অপারেশন ট্রিটমেন্ট ভালো করে হওয়ার না কারণে তোমার হচ্ছিল যে এই জিনিসটা তোমার হয়েছে। পরে অনেক চিন্তা ভাবনা কইরা পরে ডাক্তারদের সাথে একমত হইয়া পরে আমার পা কাটতে হয়েছে। আমার পা কাটার এমনি সম্পূর্ণ খরচ প্রায় ২ লক্ষ ২.৫ লক্ষ টাকার মতো গেছে। এমনিতে সব টাকা আমার নিজস্ব টাকা, মানে আমার ফ্যামিলিগতভাবে টাকা আমার দিয়া হচ্ছিল সব কিছু করতে হয়েছে। আমি সরকারিভাবে শুধু এই জুলাই সিটি ফাউন্ডেশন থেকে ১ লাখ টাকা পাইছি। এর পরের থেকে আমি আর কোনো কিছুই পাই না। আমি বর্তমান মানুষ যে ভাতাটা পাই আমি ভাতাটাও পাইতেছি না। এই কারণে আমি খুবই মানে দৌড়াদৌড়ি করতেছি, খুব মানে যে জায়গায় যাই খালি অবহেলাই পাই। মানে কোনো জায়গা থেকে আমার বলে না, নির্ধারিত একটা সময় দেয় না যে তোমার এতদিনের ভিতরে সব কিছু হয়ে যাইব। আমার একটা পা নেই, আমার ক্যাটাগরি দেওয়া হচ্ছিল সি ক্যাটাগরি, যে জায়গায় আমার এই ক্যাটাগরি আসার কথা। এই কারণে হচ্ছিল যে আমি আজ থেকে প্রায় ২ মাস ১.৫ মাস ধরে দৌড়াদৌড়ি করতেছি, এই পর্যন্ত আমি কোনো পরিবর্তন পাই নাই। আগস্ট ৪ তারিখে গুলিবিদ্ধ হই মিরপুর ১০-এ। তো গুলিবিদ্ধ হওয়ার পরবর্তীতে আমি পঙ্গু হাসপাতালে ভর্তি হই। পঙ্গু হাসপাতালে ভর্তি হওয়ার পরবর্তী থেকে আমি এখন পর্যন্ত ওইরকম ভালো কোনো চিকিৎসা পাইনি এবং আমার পা এখনও ঠিক হয়নি। আমার পায়ে কোনো সেন্স নাই। আমার হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত কোনো সেন্স নাই। পা ফুলে ওঠে এবং প্রচণ্ড এখনও ব্যথা হয়। তো আমার জন্য অপারেশন করার জন্য ইংল্যান্ড থেকে ডাক্তার আসছিল, ওনারা অপারেশন করে গেছে এবং বলে গেছিল যে চিকিৎসার জন্য তোমাকে উন্নত কোনো কান্ট্রিতে যেয়ে চিকিৎসা নিতে হবে। কিন্তু বাংলাদেশ সরকার তরফ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই বা কোথাও চিকিৎসার জন্য পাঠানো হয় নাই এবং এখন পর্যন্ত আমি এখানে কোনো চিকিৎসা পাচ্ছি না। কোনো হাসপাতালে চিকিৎসা দিচ্ছে না, ঔষধ দিচ্ছে না এবং হচ্ছে গিয়ে আমাদের কোনো ওইভাবে রেসপন্সও করতেছে না। সরকারিভাবে কোনোভাবে আমাদের কেউ হেল্প করে না। মাস শেষে হয়তো ১৫,০০০ টাকা ভাতা আসে, ১০,০০০ টাকা ভাতা আসে, কিন্তু সেটা দিয়ে আসলে চলে না। কারণ হচ্ছে আমি প্রতিবন্ধী, প্রতি মাসে ৬ থেকে ৭ হাজার টাকা শুধু ঔষধই লাগে এবং চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে আসা যাওয়া অ্যাম্বুলেন্স ভাড়া লাগে ২৫,০০০ টাকা। এই টাকা কে বহন করবে? এই টাকা দায়ভার রাষ্ট্র নিতেছে না এবং এটা হচ্ছে গিয়ে ঋণ করে করে আমাদেরকে চিকিৎসা নিতে হইতেছে। এখন এমন অবস্থা হয়েছে যে পায়ে গুলি না লাগা যদি মাথায় গুলি লাগতো, স্পট ডেড হয়ে যাইতাম, তাহলে সব দিক দিয়ে স্বাধীন হয়ে যেতাম। কাউকে জবাবদিহি করতে হইতো না, কারো
অবহেলার পার্থ হইতো না এবং কারো আমরা বোঝা হইতাম না। এখন তো দেশে বোঝা হয়ে আছি, সবাই দেখতেছে আমরা ভাতা নিচ্ছি, টাকা নিচ্ছি, বিন্দাস চলতেছি, কিন্তু আমাদের যে যন্ত্রণা, এই যন্ত্রণাটা এখন বাংলাদেশের মানুষ বুঝতেছে না, কোনো রাজনৈতিক দল বুঝতেছে না। আমাদের রক্তের উপরে, আমাদের কষ্টের উপরে যারা এখন ক্ষমতায় আসছে, ক্ষমতার চেয়ারে বসছে, তারা আমাদেরকে কোনো রাইট দিতেছে না এবং আমাদের প্রতি কোনো ন্যায় বিচার করতেছে না, আমাদের চিকিৎসা দিতেছে না এবং হচ্ছে গিয়ে আমাদের অবহেলা করতেছে। এই দায়ভার এখন বর্তমানে যারা রাজনীতিতে আছে, ক্ষমতায় আছে, তাদের নিতে হবে এবং তাদেরকে আমাদেরকে সঠিক চিকিৎসা এবং আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।